বোনাসো কোচ ও ব্লাইন্ড স্পট বোনাসো কোচ ও ব্লাইন্ড স্পট আমার আগের এটা দুর্ঘটনার নয় বক্তব্যেরই একটা কন্টিনিউয়েশন মনে করতে পারেন। তো গতকাল রাত্রে ম্যাচ শেষে একটু বিরিয়ানি খেলাম। বিরিয়ানি খেতে খেতে ওই বোনাসো কোচ অস্কার বোনাজো কেন বলছি সেইটা নিয়ে একটু আলোচনা হচ্ছিল এক সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যান এবং তার স্ত্রীর সাথে। তার স্ত্রী মানে সদ্য ফুটবল দেখা শুরু করেছে। তো সেই বিষয়টা এবং আরও কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলবো, কেননা সেই বক্তব্যটা পেশ করার পরে আমি বেশ কিছু মন্তব্য দেখছি, সে আমার চ্যাট ফোরামে হোক বা যেখানে আমি ইউটিউবে আপলোড করে দিই এই বক্তব্যগুলো, সেখানে দেখছি। ব্লাইন্ড স্পট কেন বললাম সেটা আগে আলোচনা করিনি। আপনারা অনেকেই আমাকে বলছেন যে আমি কেন দিয়ামান্টাকসকে নিয়ে কিছু বলছি না। প্রথমত আপনি হেরেছেন, আপনার অস্কার বোনাজও আপনাকে ডুবিয়ে দিয়েছে, সেটা আপনি স্বীকার করছেন। আমি দেখে ভালো লাগছে অনেকে এটা স্বীকার করছেন। আসলে দিয়ামান্টাকসটা এখানে ফ্যাক্টর না। আপনার যদি মনে হয় যে দিয়ামান্টাকস ভালো প্লেয়ার নয়, তো তাকে আপনি এই মৌসুমে রাখলেন কেন? আর যদি রাখলেনই, তো আপনাকে 90 মিনিট মাঠে রাখতে হলো কেন? তবুও মানে দিয়ামান্টাকসের একটা সমস্যা আছে, মানে গতকাল দেখলাম, এবং সেই সমস্যাটা যদি শুধু দিয়ামান্টাকসের মধ্যেই থাকতো, আমি অবশ্যই একা দিয়ামান্টাকসকে দোষারোপ করতাম। সেটা ম্যাচ চলাকালীন আমার পাশে বসে যে আমাকে ওই বোনাস ব্যাপারটা বলেছে, তার সাথে আলোচনা করছিলাম মানে ম্যাচের ব্রেকে। আপনার প্রথমার্ধে যদি দেখে থাকেন, টিভিতে হয়তো খুব একটা পরিষ্কার বোঝা যাবে না, মাঠে বসে দেখলে বোঝা যাবে। আমি যদি 1 নম্বরে ছিলাম, সেদিকেই ইস্টবেঙ্গল অ্যাটাকটা করছিল, তাই আরও পরিষ্কার বোঝা যাচ্ছিল। বেশ কিছু সিচুয়েশনে দিয়ামান্টাকস অ্যাটাক করতে গিয়ে পেছন দিকে পাস দিচ্ছিল, মানে ব্লাইন্ড স্পটে, যেটা সচরাচর দেখা যায় না যদি না আপনার তুখোর পেরিফেরাল ভিশন থাকে। ও করছিল বাদিক থেকে যারাই ঢুকছিল ম্যাক্সিমাম, আপনার বিপিন সিং ছিল এবং একাধিক প্লেয়ার, অত এখন লাইন তাহলে আমাকে দেখতে হয় ভিডিও রেকর্ডিং, আবার সেটা হেরে যাওয়া ম্যাচে দেখা পোষায় না আমার। অ্যাটাকগুলো যখন করছিল, গিয়ে মোক্ষম সময় বক্সের মধ্যে ঢুকে যেখানে একটা জটলা করে রেখেছিল, পরিকল্পিত জটলা, ডায়মন্ড হারবার, এরা অনেকেই ব্যাকপাস করছিল, যেটা আপনার প্রথমত আপনার ব্লাইন্ড স্পট আপনি ভালো করে দেখতে পারেন না, এবং দ্বিতীয়ত হচ্ছে ওখানে একটা জটলা ছিল। এবার আপনি বলতে পারেন ব্লাইন্ড স্পটে কেন দেবে না পাস? না, ব্লাইন্ড স্পটে আপনি অবশ্যই পাস দিতে পারেন এবং সেটা খুব ভালো দেয়, কিন্তু আপনি দেখবেন শ্যামল বেসরা দেয়। কিন্তু ও কখন দেয় দেখবেন, যে কোনো শিক্ষিত প্লেয়ার কখন দেয়, বা শিক্ষিত এবং ফ্লেক্সিবল, যে শিক্ষা তো অনেক ব্যাপারেই আছে না, ফুটবলে শিক্ষা, আপনার জীবনের সাথে শিক্ষা, ও দেখবে তখনই দেয় যখন অনেকটা ওপেন স্পেস রয়েছে। কিন্তু গতকাল কিন্তু এরা জটলা করে রেখেছিল, তো আমার দেখে অবাক লাগলো যে দিয়ামান্টাকস ওই ভিড়ের মধ্যে ব্যাকপাস করছে, যেখানে পসিবিলিটি অনেকটা কমে যায়। বিপিন সিং ব্যাকপাস করছে একাধিক, মানে উইং থেকে যখনই অ্যাটাক করছে অনেকে গিয়ে ব্যাকপাস করছে, যেখানে একটা জটলা রয়েছে, জটলার মধ্যে ব্যাকপাস, সেখানে কিন্তু আপনার চান্সেস অফ সাকসেস ভীষণ কমে যায়। তো এটা আমি জানি না, মানে দিয়ামান্টাকস কি ভাবছে, যে কোন পরিস্থিতিতে রয়েছে, যে ওরকম জটলার মধ্যেই ও সতীর্থ প্লেয়াররা ওরকম পজিশন নেবে, এই ভাবনাটাই ওর ভুল। ওর শিক্ষা যদি ওকে এই শিক্ষিত করে থাকে যে সবসময় আশপাশে সুশিক্ষিত প্লেয়ার থাকবে, যারা জটলার মধ্যেও অত কম স্পেসের মধ্যে ওর ঠিক পেছন দিকে ঠিক জায়গাটা নিয়ে নেবে, তাহলে এই ভাবনাটা কিন্তু দিয়ামান্টাকসে ভুল, এবং আমি বলবো এটা ওর শিক্ষার ভুল, মানে পূর্ণ শিক্ষাও পায়নি যে বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে অ্যাডাপ্ট করা। মানে আপনি বিশাল শিক্ষিত হলেই বড় ব্যাপার না, আপনি বিভিন্ন পরিস্থিতিতে গিয়ে নিজের সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করতে পারছেন কিনা। যেমন অনেক বিদেশি আছে ইউরোপ, পাশ্চাত্য দেশে যারা বড় হয়েছে, তারা ভারতবর্ষে এসে নিজেকে অ্যাডাপ্ট করতে পারে না। অনেকেই দেখবেন ভারতের বিভিন্ন অংশে গিয়ে খুব নোংরা নোংরা বলে। আবার অনেক বিদেশি দেখবেন যারা কিন্তু অ্যাডাপ্ট করতে পারে এবং তারা ভারতের ভালো দিকগুলো অ্যাপ্রিসিয়েট করে। ইউটিউবে কলকাতা সম্পর্কে, এবার আমি কলকাতা সম্পর্কে আসবো, অস্কার বোনাজো সম্পর্কে যাওয়ার আগে। কলকাতায় মোটামুটি ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে 3টে শ্রেণী আছে, এক তৃণমূল সমর্থক, এক বিজেপি সমর্থক, আর হচ্ছে সিপিএমের সমর্থক। তো ম্যাচ শেষে আমাকে এক তৃণমূলের সমর্থক, সে আবার সবার কিছুরই সমর্থক, মানে যা শোনে তাই বিশ্বাস করে, সে বলছিল দাদা বড় গট আপ হয়ে গেছে। তো আমি বুঝলাম মানে সে কোন লাইনে চিন্তাভাবনা করবে। আর তাছাড়া আমি ডিজিটাল মিডিয়াতে দেখলাম এবং মাঠ থেকে বেরোনোর সময় দেখলাম অনেকেই বলছে বড় গট আপ হয়ে গেছে অভিষেক বচ্চন, না অভিষেক ব্যানার্জি, সে নাকি হাত করে নিয়েছে ইমামিকে, নিতুকে হাত করে নিয়েছে।
ঠিক আছে, ইমামি নিতে অবধি ঠিক আছে, তারা গোলকিপার গিলকেও বলে দিল সে পয়সা খেয়েছে অভিষেক ব্যানার্জির কাছে। আমি জানি না, মানে এরপর হয়তো গিলচোর, কয়লাচোর, গিলচোর আপনারা বলবেন অনেকে, এর চেয়ে মনে হয় এটা বলা অনেক বেশি গিলের পক্ষে সম্মানজনক যে খেলতে পারেনি। এবং এমন নয় যে ও হঠাৎ করে বাজে খেলেছে একটা দিন, ঠিক এরকম লোপ্পা বল মিস কিন্তু ও আগের দিনও করেছে। এটা আপনাদের ব্লাইন্ড স্পট, আপনারা রেকর্ড করেন, আপনারা ম্যাচ জিতে, বড় ম্যাচ জিতে লাফালাফি করছেন। আমি কিন্তু আপনারা যদি দেখেন মাঠে বসে ভিআইপি রাইটে বসে আমি কিন্তু সেদিনকে ম্যাচ শেষে যে ভিডিও ক্লিপটা তুলেছিলাম স্পন্টেনিয়াস অন দ্য মোমেন্ট, সেখানে বলেছিলাম খেললো মোহনবাগান, জিতলো ইস্ট বেঙ্গল, খেললো মোহনবাগান, জিতলো ইস্ট বেঙ্গল। না দেখে থাকলে দেখে নেবেন, ওইটা আমার টুইটারে, এটা আমি কোনো ইউটিউবে আপলোড করি না। অন দ্য স্পট আমি ছোট্ট ম্যাচ শেষে একটা ভিডিও ক্লিপ তুলেছিলাম, খেললো মোহনবাগান, জিতলো ইস্ট বেঙ্গল। রোজ রোজ অপোনেন্ট খেলবে, আপনি জিতবেন তা তো হতে পারে না। এবার গতকাল আপনি বলতে পারেন ডায়মন্ড হারবার কী খেললো না, ডায়মন্ড হারবার ওটাই খেলা ছিল, বক্সটাকে ক্রাউডেড করে রাখবো এবং যখন পাল্টা অ্যাটাক করবো খুব কুইক ট্রানজিশনে যাব, খুব কুইক পাসিং করবো, ক্লিন পাসিং করবো। ওরা ওদের সীমিত ক্ষমতা নিয়ে, আমি ওদের টিম লিস্টটা তখন দেখিনি, আজকে আমার দেখছিলাম ইউএস থেকে এক সতীর্থ এক ফ্যান লিখেছে, এবং তারও আগে দেখছিলাম আরও এক অপরিচিত কেউ এক ইস্ট বেঙ্গল ফ্যান লিখেছে যে রবিলাল মান্ডি পকেটে করে নিল এডমান্ডকে। হ্যাঁ, রবিলাল মান্ডি কেন, আপনি যদি কলকাতা ফুটবল লিগ দেখে থাকেন, জানি না আপনারা অনেকে দেখেন কি না, আমি দেখি এডমান কিন্তু কলকাতা ফুটবল লিগে বেশ বাজে খেলেছে। আপনারা তখন বলেছিলেন ও মোটিভেশন পাচ্ছে না বলে আটকে যাচ্ছে কলকাতা ফুটবল লিগে। আপনাদের মতন সমর্থক আছে বলেই কিন্তু এই অরাজকতাটা রয়েছে, এই শেডি বিজনেসটা রয়েছে ব্যাপারে। আপনাদের মতন সমর্থক কিছু অনেক সমর্থক এরকম রয়েছেন যারা শাক দিয়ে ইলিশ মাছ ঢাকেন, শাক দিয়ে ইলিশ মাছ আপনারাই ঢাকেন। যখন কলকাতা ফুটবল লিগে খারাপ খেলে এডমান্ডকে ছাপিয়ে যায় সায়ন ব্যানার্জি, আপনারা কিন্তু সেটা নিয়ে কণ্ঠস্বর তোলেন না, আপনারা উল্টোপাল্টা বিষয়ে কণ্ঠস্বর তোলেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা লাল এবং যারা ওই গেরুয়া ইস্টবেঙ্গল ফ্যান, আপনারা অনেকেই রেগে যান আমি কেন কলকাতা সম্পর্কে ভালো কিছু বলি। যেটা ভালো সেটা ভালো, আপনারা অনেকেই তো এতটাই অপদার্থ, আপনারা কলকাতা বাইরে কোনো দিন চাকরি পাননি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এতটাই অক্ষম, এতটাই অপদার্থ যে আপনারা কোনো দিন কলকাতার বাইরে, দেশের বাইরে চাকরি পাননি, আপনাদের দেশটা দেখেননি, কলকাতার বাইরেটা দেখেননি। আমি আপনার ওই সমস্ত রাজ্যেই গিয়েছি, আপনার ওই লাল রাজ্যে, আপনার ওই গেরুয়া রাজ্যে গিয়ে থেকেওছি অনেক দিন, সেখানকার কালচার সমস্ত কিছু জানি। তাই আমার পক্ষে তুলনাটা করাটা অনেক সহজ আপনাদের অনেকের থেকে। আপনারা শুধু কলকাতার মধ্যে থেকেই কলকাতার ভালো মন্দ নিয়ে অনেক বিচার করছেন। অনেকে আবার দেখলাম আমার ওই আলিপুর জেল মিউজিয়ামকে, আমি যেহেতু বলেছ একটা অন্যতম ওয়ার্ল্ড ক্লাস মিউজিয়াম, আমি দেখেছি, তো আমি সাউথ কোরিয়াতে দেখেছি মিউজিয়াম, আমি তার ভিত্তিতে বললাম। আপনারা তো দেখেননি অনেকে, আপনারা তো কলকাতার বাইরে, অনেকে 24 পরগনা বাইরেই হয়তো যাননি, উত্তর 24 পরগনা বাইরেই যাননি। আপনাদের পক্ষে তো সম্ভব নয় সেটা বোঝা। খালি আপনার জাস্ট প্রোটেস্ট করার জন্য, প্রতিবাদ করার জন্য, নিন্দে করার জন্যই করেন। আমি তো বলেছি সল্টলেক স্টেডিয়ামে কী কী খামতি, সেগুলো দূর করতে হবে। কিন্তু আপনারা এক বজ্ঞা ওই কার্নিক দেওয়া ঘুড়ির মতন একদিকে খালি, মানে হয় ডান, মানে আপনার ডান দিকে একটা কার্নিক দেওয়া হয়েছে বা বাঁ দিকে একটা ঘুড়ির কার্নিক রয়েছে, ডান দিকে কার্নিক বা বাঁ দিকে, খুব বাঁ দিকে হয় ঢলে থাকেন না, খুব ডান দিকে ঢলে থাকেন, সোজা থাকতে পারে না, তাই আপনারা সোজাও ভাবতে পারেন না। তো যার দরুন কী হয়েছে, আমি যখন বলেছি যে কলকাতা আলিপুর জেল মিউজিয়াম অন্যতম ওয়ার্ল্ড ক্লাস একটা মিউজিয়াম, অনেকে বলছে না ক্যালকাটা মিউজিয়ামে কেন আমি নিন্দে করলাম। ক্যালকাটা মিউজিয়াম না, প্রথমত ইন্ডিয়ান মিউজিয়াম সেটার নাম, কলকাতায় অবস্থিত ইন্ডিয়ান মিউজিয়াম। এখন তারপর আপনারা লিখছেন হ্যাঁ ওখানে অনেক আর্টিফ্যাক্টস আছে, কিন্তু সেগুলোকে এরকম যেন গুদাম ঘরে রেখে দেওয়ার মতো। আমি তো সেটাই বলেছি, আমি অন্য কি বলেছি, আমি বলেছি যে ওখানে কোনো আর্টিফ্যাক্টস বা কিছু নেই। আমি বলেছি ওখানে গিয়ে একটা, যে ধরুন গবেষক নন, একটা সাধারণ ব্যক্তি ক্লস্ট্রোফোবিক লাগবে। অনেকে বলছি ভয়ে ভয়ে গা ছমছম লাগে না, গা ছমছম না, এটা ক্লস্ট্রোফোবিয়া। যেখানে আপনার পাথর রয়েছে সেখানে আপনার কেন গা ছমছম করবে। আপনি তো যে কোনো পুরনো, আপনি যে মাটির উপর দাঁড়িয়েছেন সেইটাও হাজার হাজার বছরের পুরনো, নতুন মাটি তৈরি হয়েছে নাকি আপনার যেই দেশে বসে থাকুন না কেন, আপনার আমেরিকাতে বসে থাকলে যে মাটির উপর দাঁড়িয়েছেন সেটার উপর দাঁড়িয়ে গা ছমছম করছে না, সেই মাটিটাও তো হাজার হাজার বছরের পুরনো, সেটাও নতুন মাটি। তো আপনার যেটা লাগে না সেটা কোনো মানে ইতিহাস ভাব লাগে না, এটা ক্লস্ট্রোফোবিক লাগে। একমাত্র আপনার ওই মামিটা যেটা রেখেছে, একটা মরা কেক নোংরা মধ্যে আবর্জনার মতন করে রেখেছে।
টোটাল ডিসগাস্টিং একটা পরিবেশ সেখানে। আপনি যদি এখন একটা গবেষক হন, আপনার কোনো একটা রিসার্চ পেপার করতে হবে, তাহলেই আপনি সেখানে যাবেন। একটা সাধারণ একটা বাচ্চা সেখানে গিয়ে কোনো ইন্টারেস্ট পাবে না, কিচ্ছু লেখা নেই, মানে প্রাসঙ্গিকতা, রেলিভেন্স কিচ্ছু লেখা নেই। কিছু ইনস্ট্যান্স শুধু লেখা আছে, বেশিরভাগ জায়গাটায় খুব মানে কোনো ডাইরেকশনে কিচ্ছু নেই। এবার আপনি বলতে পারেন কেন এরকম, আমি জানি না, আপনি জিজ্ঞেস করুন না। ইন্ডিয়ান মিউজিয়ামে রক্ষণাবেক্ষণ করে কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকারকে জিজ্ঞেস করুন, সেই জিজ্ঞেস করার অধিকার তো আপনার আছে। আলিপুর জেল মিউজিয়াম বা আলিপুর মিউজিয়াম রক্ষণাবেক্ষণ করে পশ্চিমবঙ্গ সরকার, তাকেও যদি কোনো আপনার সাজেশন দিতে অবশ্যই করুন। কাটলেটের সাথে আরও অন্য কিছু ফাউল কাটলেট দিক, প্রশ্ন করুন, নিন্দে করুন, যা করুন। আমি বলে দিলাম আপনাদের জ্ঞানার্থে, আপনারা অনেকেই তো অজ্ঞান। আলিপুর জেল মিউজিয়ামের বানিয়েছে এবং রক্ষণাবেক্ষণ করছে আপনার পশ্চিমবঙ্গ সরকার। ইন্ডিয়ান মিউজিয়াম বানিয়েছিল ব্রিটিশরা, এখন এই মুহূর্তে রক্ষণাবেক্ষণ করছেন কেন্দ্রীয় সরকার। ঠিক আছে, মিউজিয়াম আপনাদের মধ্যে যদি সমস্যা থাকে আপনারা কর্তৃপক্ষকে গিয়ে জানান। যাকে এবার আমরা অস্কার বোনাজো কোচকে নিয়ে একটু আলোচনা করি। তো আপনারা ওখানে অনেকেই বলছেন মানে হ্যাঁ অস্কার বোনাজো খারাপ, কি ঠিক আছে, দিয়ামন্টাসকে নিয়ে কেন নিন্দে করছে না? এবার দিয়ামন্টাসকে বাদ দিয়ে দাও। আর দিয়ামন্টাস বাজে তোকে 90 মিনিট রেখেছই বা কেন? আর দিয়ামন্টাস বাজে ঠিক আছে, কিন্তু যখন তুমি একটা প্রেসিং ফুটবল খেলছো তখন তো তোমার গোটা টিমে মানে গোলকিপার বাদ দিয়ে সবাই অ্যাটাকিং জোনে চলে আসছে, তো বাকিরা গোল করতে পারলো না কেন? তোমার টিমে যদি একটা সমস্যা থাকে, তোমার টিমে যদি একটাই সমস্যা থাকে, বাকি সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে তো ঠিক আছে, বাকির দিক থেকে তোমার গোল টোল হয়ে যাওয়ার কথা, গোলগুলো হলো না কেন? আর তোমার বাকি রিজার্ভ বেঞ্চে কাদের রেখেছো? মার্কজোদের রেখেছো, রামচাঙ্গাদের রেখেছো, মর্তানদের রেখেছো, কেন রেখেছো? যাদের ওরা বোনাস পায়, ওদের স্যালারি কন্ট্রাক্টে লেখা আছে কতগুলো ম্যাচ ডে স্কোয়াডের থাকবে তার ওপর বোনাস, কতবার তুমি নামবে তার ওপর বোনাস, কতদিন ফার্স্ট টিম পাবে, ফার্স্ট টিমে থাকবে তার ওপর বোনাস দেওয়ার জন্য। আর তোমরা বসে বসে সেগুলো সমর্থন করছো। তোমরা দেশে স্বচ্ছতা আনবে, তোমরা নিজের ক্লাবেই তো স্বচ্ছতা আনতে পারছো না। তোমরা এটা কল্পনা করছো যে অভিষেক ব্যানার্জি টাকা খাইয়েছে গিলকে, টাকা খাইয়েছে অচকারকে টাকা খাইয়েছে অভিষেক ব্যানার্জি টাকা খাইয়েছে অচকারকে? তাহলে অভিষেক ব্যানার্জিকে তো ধরতে পারবে না, তোমরা আপাতত অচকারকে বাদ দিয়ে দাও। হ্যাঁ, কুক করে বাদ দিয়ে দাও। অস্কার বাজে সেটা বলার তোমাদের ক্ষমতা নেই, অস্কার যে বাজে, অস্কার যে অদক্ষ সেটা টেকনিক্যালি অদক্ষ বলার ক্ষমতা নেই। অস্কার খুব ভালো কিন্তু ওকে টাকা খাইয়েছে। গিল খুব ভালো কিন্তু কি টাকা খাইয়েছে, এই তো আপনাদের অভিযোগ, তাই তো? অস্কার এত ভালো যে ইউরোপ থেকে কোনো দিন কোনো চাকরি পায়নি। একটা ইউরোপের, একটা স্পেনের একটা পাসপোর্ট হোল্ডার, সে কোনো দিন স্পেনে চাকরি পায়নি। ভাবতে একবারও ভাবেননি কেন পায়নি? গতকাল এই রবিলাল মান্ডিদের নিয়ে যে আটকে দিল, আপনার ব্র্যান্ডনদের আটকে দিল। আপনি আবার আপনাদের অনেকেই আবার বলছিলেন যে আমার আগের ম্যাচের পরে যে অডিও ছিল বা সেখানে বলেছিলাম যে ডেভিডকে 70 মিনিটের পর নামানোর পর পুরো জায়গাটা ফাঁকা পাচ্ছিল, ডেভিড বলই ধরতে পারছিল না। তো অনেকে বললো যে ডেভিড তো স্ট্রাইকার আর সেন্টার ফরওয়ার্ড, ও কী করে খেলবে? না সেন্টার ফরওয়ার্ড শুধু মাঝখানে থাকবে? সেন্টার ফরওয়ার্ড মাঝে মধ্যে কি উইংয়ে সরে যাবে না সেন্টার ফরওয়ার্ড? এবং উইংয়ে সরে গেলে সে বলটা ধরতে পারবে না? এমনই সে সেন্টার ফরওয়ার্ড। কালকে তো দেখলেন নামানো হলো একটা মোক্ষম সময়, একটা অ্যাটাক হচ্ছে, বলটাই রিসিভ করতে পারলো না, একটা স্ট্রেট ফরওয়ার্ড একটা বল রিসিভ করতে পারলো না। আপনার তাদের প্রশংসা করেন কেন? যত নিন্দে কি শুধু বাঙালি দুজন করবেন? খালি বাঙালিরা খারাপ হয়? আর যখনই অবাঙালিরা খারাপ কাজ করে তখন বলতে কি খুব গায়ে লাগে? চায়না থেকে চিনচিন করে, বুকে চিনচিন করে, বুকটা রাম 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 করে বুকটা। মন্দকে মন্দ বলতে খুব ব্যথা লাগে শরীরে। একটু ডাক্তার দেখান, চলে ভালো থাকবেন।